নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের শোনাতে চলেছি একটি ভিন্ন ধরনের গল্প। বর্তমান সময়ের অন্যতম বিশিষ্ট লেখক শ্রী অভিজ্ঞান রায়চৌধুরীর কলমে। গল্পের নাম সেই ছেলেটা যে কোনোদিনই ছিল না। আজকের গল্প পাঠে আমি কৌশিক। শুরু হচ্ছে সেই ছেলেটা যে কোনোদিনই ছিল না। আমার ঠিক সামনেই সেই ছেলেটা যে নাকি কোনো দিনই ছিল না। অবাক হয়ে তাকিয়েছিলাম সামনের স্মৃতিফলকের দিকে। এও কি সম্ভব? ইংল্যান্ডের কভেন্ট্রি শহরের ওয়ার মেমোরিয়াল পার্ক। রোদ ঝলমলে দিন, তাই এই পার্কে খানিকক্ষণের জন্য বেড়াতে এসেছি। বাড়ির কাছেই, সেজন্যই হয়তো এখানে আগে আসা হয়নি। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা মারা গেছে তাদের স্মৃতিতে শহরের মাঝেই এই সুবিশাল পার্ক। এছাড়া পার্কের মধ্যে খুব বড় একটা মেমোরিয়াল স্তম্ভও আছে। বিশ্বযুদ্ধে যারা মারা গিয়েছিল তাদের প্রত্যেকের স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে এক একটা গাছ। সেই সৈনিকের নাম লেখা আছে গাছের নিচে স্মৃতিফলকে। বেশিরভাগই খুব কম বয়সে মারা গেছে। মনে করিয়ে দিচ্ছে অকালে ঝরে যাওয়া অনেক অসম্পূর্ণ জীবনের কথা। এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে ঘাসের উপরে মাথা তুলে দাঁড়িয়ে আছে অজস্র হলুদ ড্যাফোডিল ফুল। সবুজের মধ্যে হলুদের ভারী সুন্দর সমাহার। এদেশে শীতের ঘুম ভাঙার প্রথম লক্ষণ। পাহারাদারদের মতো ঘিরে আছে একটা ছোট স্মৃতিফলককে। বলা যায় ড্যাফোডিল ফুলে যেন খানিকটা ঢাকাই পড়ে গেছে স্মৃতিফলকটা। একটা 2.5 ফুট উঁচু 1.5 ফুট চওড়া পাথরের উপরে লেখা আছে মৃত সৈনিকের নাম। স্মৃতিফলকের পিছনে একটা পত্রহীন রিক্ত বিশাল বারুচ গাছ, যেন ছুটে চলা সময়ের হাত থেকে ফলকটাকে আড়াল করে দাঁড়িয়ে আছে। বিশাল গাছটার নিরাভরণ শাখা প্রশাখার উপর নীল আকাশ নেমে এসেছে। ঠিক এই মুহূর্তে আমার যেন দম বন্ধ হয়ে আসছে। এ কি দেখছি? মনে হচ্ছিল হঠাৎ করে কেউ যেন আমাকে টাইম মেশিনে করে 40 বছর পিছনে নিয়ে গেছে। আমার সামনেই ঠিক সেই ছবি যা ছোটবেলা থেকে বহুবার দেখেছি। সেই ফ্রেমে বাঁধানো হাতে আঁকা ছবি কতবার দেখেছি সে সংখ্যা আমার জানা নেই। একটু আগে থেকে শুরু করি। একটু আগে মানে 40 বছর আগে থেকে। সাল 1980। তখন মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, লোডশেডিং ছিল। রেডিওতে দেবব্রত বিশ্বাসের রবীন্দ্রসঙ্গীত ছিল, আর টিভিতে একমাত্র চ্যানেল ছিল কলকাতা দূরদর্শন। হ্যাঁ, সেই সময়ের কথা। রায়ান আমাদের স্কুলে ক্লাস 5-এ ভর্তি হলো। ভর্তির কয়েক মাস পরেও স্কুলে রায়ানের একমাত্র বন্ধু ছিলাম আমি। অবশ্য তার যথেষ্ট কারণও ছিল। একে তো ওকে দেখতে একটু সাহেব সুবোধদের মতো, তারপর এত আস্তে আস্তে কথা বলতো যে ওর প্রায় কোনো কথাই শোনা যেত না। হাসি ঠাট্টাতে সহজে যোগ দিত না। মনে হতো কিসের যেন একটা ঘোরে ও হারিয়ে আছে। এমনকি ভবেশবাবুর মতো রাগী টিচার ক্লাস থেকে বেরিয়ে গেলে যখন আমরা সবাই মিলে পরের ক্লাসের আগে 2-3 মিনিট লাফালাফি করতাম, তখন দেখতাম
ও চুপ করে বসে বসে কি যেন ভাবছে। দেখে মনে হতো কোনো কথা বলতেই যেন ওর কষ্ট হয়। মনে হতো ও যেন অন্য কোনো গ্রহের জীব, ভুল করে পৃথিবীতে চলে এসেছে। যদিও ওর আসল নাম ছিল রায়ান, আমরা সবাই ওকে রায় বলেই ডাকতাম। অ্যাংলো ইন্ডিয়ান। শুনেছিলাম ওর বাবা নাকি ইংরেজ আর মা ভারতীয়। দেখেই সেটা বোঝা যেত। চোখের মনির রং ছিল অপরাজিত ফুলের মতো নীল। গায়ের রং খুব ফর্সা না হলেও আমাদের থেকে অনেক পরিষ্কার। সকালে আমার পাশে এসে বসে শুধু বলতো, গুড মর্নিং, কেমন আছিস? ভালো। তুই? কালকে কালকে ভারত ইংল্যান্ডের ক্রিকেট ম্যাচটা দেখলি? কি ভালো হলো, তাই না? আরেকটু হলেই গাভাস্কার ঠিক জিতিয়ে দিত, জানিস? একটুর জন্য হেরে গেলাম। হ্যাঁ। ও এসব কথায় যোগ না দিয়ে শুধু মাথা নাড়ত। এরপর আর কথা বলা যায়? আমাদের স্কুল শেষ হতো 4টের সময়। মধ্য কলকাতার নামী ইংরেজি মাধ্যম স্কুল, বহু পুরনো স্কুল। আমরা সবাই স্কুল ছুটি হওয়ার পরে স্কুলের মাঠে ফুটবল খেলতাম। দেখতাম ও বাড়ি যেত না, মাঠের পাশে এসে চুপ করে বসে খেলা দেখত। কিন্তু চোখে মুখে কি যেন বিষণ্ণতা। ডাকলেও খেলতে আসতো না। মনে হতো যেন ও এক অন্য জগতে হারিয়ে গেছে। মাঠের পাশে বসে থাকলেও ওর সঙ্গে আমাদের সত্যিকারের দূরত্ব যেন তার থেকে অনেক অনেক বেশি। ক্লাসে সবসময় আমার পাশেই বসতো, তাই দেখতে পেতাম ইতিহাসের ক্লাসে খাতা বের করে কি সব হিজিবিজি কাটছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পড়ানো হচ্ছে, ও কিছু না শুনে পাতায় কি সব হিজিবিজি লিখে যাচ্ছে। এসব করলে যা হয় আর কি, মাঝে মধ্যেই ক্লাসে পড়া না পারার জন্য বেঞ্চির উপরে বা ক্লাসের বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকত। ওর তাতে কোনো রকম লজ্জা হতো বলে মনে হতো না। শুধু ইংরেজিটা খুব ভালো জানত, ওটাতে সবার থেকে বেশি নাম্বার পেত। বাংলা আর ইংরেজি মিশিয়ে সবসময় কথা বলতো। মনে হতো বাড়িতে ইংরেজিতেই বেশি কথা বলে। এছাড়া ও খুব ভালো ছবি আঁকত। টিফিন পিরিয়ডে চুপচাপ বসে ছবি এঁকে যেত। ওর খাতা ভরা থাকতো বিভিন্ন ছবিতে। অবাক হয়ে দেখতাম, শুধু ভালো আঁকার জন্য নয়, সেসব ছবি যেন কোনো অচেনা দেশের, কোনো অচেনা সময়ের। পাহাড়ের ছবি, সবুজে ঢাকা উপত্যকার ছবি, রাস্তার পাশ দিয়ে কাঠের বাড়ি, পাইন গাছের ছবি। বুঝতে পারতাম ও কোনো বিদেশি বই থেকে দেখে আঁকে। আমি মামা বাড়িতে মানুষ। মা খুব কম বয়সে মারা যায়। বাবা আবার বিয়ে করে। তারপর থেকে আমি মামা বাড়িতেই বড় হই। স্কুলে পড়ার সময় মাকে আর বাবাকে খুব মিস করতাম। অনেক সময় আমিও আমার স্বপ্ন রাজ্যে হারিয়ে যেতাম। মনের মধ্যে পাওয়া না পাওয়ার জিগজ পাজল জুড়ে জুড়ে স্বপ্ন তৈরি করতাম। মাঝে মধ্যে মনে হতো রায়ানের সঙ্গে কোথায় যেন আমার মিল আছে। সেজন্যই হয়তো আমরা দুজনে দুজনকে বুঝতে পারতাম। আর কিছুদিনের মধ্যেই আমরা খুব বন্ধু হয়ে গেলাম। স্কুলের লাইব্রেরিতে খুব কম ছেলেই নিয়মিত যেত। আমি আর রায়ান নিয়মিত যেতাম। ভালো বই কিছু পড়লে ওকে বলতাম, আর ও কিছু ভালো বই পড়লে আমাকে সাজেস্ট করত। কিন্তু ক্লাসে সেই একই রকম অন্যমনস্ক থাকত। আমি একদিন ওকে জিজ্ঞেস করেছিলাম, এই রায়, তুই মন দিয়ে কিছু শুনিস না কেন? শুধু শুধু অত শাস্তি পাস? I can't follow them. A lot of background noise. যেন সবাই সব সময় ফিস ফিস করছে। টিচার কি বলছে কিছুই বুঝতে পারি না। আমি শুধু তোর কথা বুঝতে পারি। সে কি, তুই ডাক্তার দেখাসনি? হয়তো কানে কোনো কিছু হয়েছে।
আমার দিদারও ওরকম হয়। ও আর কিছু বলেনি। ও আমার সঙ্গেও খুব বেশি কথা বলতো না, কিন্তু তাও যতটুকু বলতো তা শুধু আমার সঙ্গেই বলতো। লক্ষ্য করতাম ও আমাকে ছাড়া সবাইকে এড়িয়ে চলে। বলতে নেই, আমার বেশ ভালোই লাগতো সেটা। কিছুদিন বাদে ওকে আমার বাড়ি নিয়ে এলাম। আমার বাড়ি মানে মামা বাড়ি। বড় মামার কাছ থেকে দাবা খেলতে শিখেছিলাম, ওকেও শিখিয়ে দিলাম। আমার থেকে শিখে নিয়ে কিছুদিনের মধ্যে ও বেশ ভালো খেলতে শুরু করে দিল। আস্তে আস্তে এমন হলো যে প্রায় নিয়মিতই ওর কাছে হারতাম। আসলে ওর বুদ্ধি বেশ ভালোই ছিল। মাঝে মধ্যেই স্কুল ফেরত আমি ওকে বাড়ি নিয়ে আসতাম। দিদিমার ঘরের মেঝের উপর বসে দাবা খেলতাম। দিদিমা ওকে খুব ভালোবাসতেন। এলেই কুলের আচার, নারকেলের নাড়ু এসব দিতেন। ওইসব খেতে খুব ভালোবাসত। এমন ভাবে খেত যেন ওকে কেউ কোনোদিন এসব খাবার খেতেই দেয়নি। দেখতে দেখতে এভাবে আমরা ক্লাস 7-এ চলে এলাম। আমি খুব ভালো রেজাল্ট করলেও ও কোনো রকমে পাশ করেছিল। একদিন হঠাৎ সুদীপ্ত আমাকে একটা কথা বলল রায়ানকে নিয়ে। তখন রায়ান কাছাকাছি ছিল না। বলে উঠল, আচ্ছা, তুই তো রায়ের খুব বন্ধু, তোর রায়কে খুব অদ্ভুত মনে হয় না? আমি একটু অবাক হলাম, হঠাৎ করে এরকম প্রশ্ন। ও ফের বলে উঠল, ওর বাড়ি গিয়েছিস কখনো? না, কেন, তুই গেছিস? না, আমি ভেবেছিলাম তোকে অন্তত কোনোদিন নিয়ে গেছে, এত বন্ধুত্ব তোদের। না, কিন্তু কেন বলতো? আমাদের সবার বাড়ি থেকে কেউ না কেউ অনেকদিন স্কুলে আসে, খোঁজ খবর করে, টিচারদের সঙ্গে দেখা করে, স্পোর্টসের দিন আসে। ওর কাউকে কোনোদিন আসতে দেখেছিস? না, কিন্তু তাতেও কি করবে, অবাক হওয়ার কি আছে? আমি সেদিন ওকে পার্ক স্ট্রিটের কবরখানায় দেখেছি। আমি পিসির বাড়ি গিয়েছিলাম, ওরা ঠিক কবরখানার পাশেই একটা ফ্ল্যাটে থাকে। তখন রাত 9টা হবে, ওটা বন্ধ হয়ে যায় 6টা নাগাদ। কিন্তু কি দেখলাম জানিস? কি? সুদীপ তো একটু বেশি সন্দেহবাতিক। ফের বলে উঠল, এবার একটু কাছে এসে, রায় ওর মধ্যে ঘুরছিল। তারপরে একটা ভাঙা মার্বেলের সমাধির সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। তারপরে আবার আস্তে আস্তে হেঁটে চলে গেল। বলে ও চশমার উপর দিয়ে আমার দিকে রহস্যজনকভাবে তাকালো। তুই তুই অন্ধকারে ঠিক দেখেছিলি? হ্যাঁ, একদম দূর থেকে হলেও স্পষ্ট দেখেছি। ওখানে আলো ছিল, আমার চিনতে ভুল হয়নি। তোর তো খুব বন্ধু, ওকে একবার জিজ্ঞেস করে দেখিস গিয়েছিল কিনা। কিন্তু কিন্তু সে তো যেতেই পারে, হয়তো ওর কোনো আত্মীয় সমাধি আছে। তা বলে অত রাতে ওরকম জায়গায় তুই পারবি একা যেতে? ঢুকলোই বা কোথা থেকে কে জানে। নির্ঘাত ঢোকার কোনো অন্য পথ আছে। তাই হবে হয়তো। আমি পরে রায়ানকে জিজ্ঞেস করেছিলাম। উত্তর না দিয়ে কিরকম যেন উদাসী চোখে তাকিয়েছিল, যেন যেন ওই জায়গাটাও চেনেই না। তবে আমার ওর উপরে খানিকটা অভিমান হয়েছিল। আমার বাড়িতে ও অনেক দিন এসেছে, কিন্তু আমাকে কোনো দিন ও ওর বাড়িতে যেতে বলেনি। হতে পারে ওরা অনেক বড় লোক, কিন্তু কোনোদিন কি আমাকে ওর বাড়িতে ডাকতে পারতো না? ও কোনোদিনও বাসে করে যায় না, স্কুল থেকে হেঁটেই যায়। হতে পারে নিশ্চয়ই বাড়ি খুব বেশি দূরে নয়। আমার মামার বাড়ি সেখান থেকে অনেকটা দূর, কিন্তু তা সত্ত্বেও ও কত দিন এসেছে। আমি বলি বলেই না এসেছে। ও না বললেও কয়েক মাস বাদে সে সুযোগ এসে গেল একদিন।
আমার ছোট পিসির ফ্ল্যাট ছিল ময়দানের কাছে, রাসেল স্ট্রিটে। অনেক দিন যায়নি। পিসে মশাই ব্যাংকের খুব বড় অফিসার। সেদিন ছিল রোববার। পিসির বাড়িতে সারা দিন দারুণ খাওয়া দাওয়া হলো। দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেল। সন্ধ্যের দিকে বেরোলাম বাড়ি ফিরব বলে। তখনও কলকাতায় মেট্রো চালু হয়নি। খানিকটা হেঁটে গিয়ে বাস স্টপ। ভেবেছিলাম নিজে নিজে পথ চিনে বাস স্টপ খুঁজে পেতে অসুবিধে হবে না, কিন্তু ভুল করলাম। বড় রাস্তা দিয়ে না গিয়ে অলি গলি দিয়ে যেতে গিয়েই খানিক বাদে পথ হারালাম। এদিক ওদিক ঘুরতে ঘুরতে পথে একটা পার্ক পড়ল। শহরের এই দিকটার সঙ্গে আমার তেমন একটা পরিচয় ছিল না, তাই ঘুরপাক খাচ্ছি। কি করব ভাবছি, হঠাৎ মনে হলো যেন কিছু দূরে একটা ছেলে হেঁটে যাচ্ছে, খুব পরিচিত হাঁটা। মুহূর্তের মধ্যে বুঝতে পারলাম এটা রায়ান। চেঁচিয়ে ডেকে উঠলাম। প্রথমে সাড়া দিল না, তারপর দ্বিতীয়বার ডাকার পরে ঘুরে তাকালো। আমাকে দেখে চমকে উঠল, তারপর আনন্দে ছুটে এগিয়ে এলো আমার দিকে। তুই এখানে? আমার আমার পিসির বাড়ি এখানে, কিন্তু তুই এখানে কি করছিস? ওর হাতে একটা প্লাস্টিকের ব্যাগ ছিল, সেটা ডান হাতে তুলে দেখিয়ে বলে উঠল, কিছু জিনিস কিনতে গিয়েছিলাম। আমি তো এখানেই থাকি, একদম কাছে, 100 ইয়ার্স ফ্রম হিয়ার। ও দারুণ, চল তোর বাড়ি দেখে আসি। ওখানে গিয়ে গল্প করে তারপর খানিক বাদে বেরোবো। এত রাতে তোর ফিরতে অসুবিধা হবে না? না না, ঠিক কিছু একটা পাওয়া যাবে। ও যেন একটু দ্বিধায় পড়ে গেল। তারপরে বিশেষ উৎসাহ না দেখিয়ে বলে উঠল, তবে চল, বাট ইট মাইট গেট টু লেট ফর ইউ। ওর সঙ্গে সঙ্গেই এগোলাম। এটা মধ্য কলকাতার বেশ উচ্চবিত্তদের এলাকা। উত্তর কলকাতার মতো গায়ে গায়ে বাড়ি নেই, বেশিরভাগই ফ্ল্যাট এই এলাকায়। মাঝে মধ্যে বিশাল জায়গা জুড়ে দেওয়াল ঘেরা সামান্য কিছু বাড়ি। সেরকমই একটা বাড়ির সামনে এসে আমরা হাজির হলাম। বেশ বড় বাড়ি। বাইরের বড় গেট ঠেলতেই খুলে গেল। ভেতরে ঢুকতেই অবাক হলাম। মধ্য কলকাতায় প্রায় শহরের কেন্দ্রে এরকম বাড়িও হয়। একটা সময় বেশ বড় বাড়ি ছিল, এখন সামনে খানিকটা খোলা চাতাল, অযত্নে বেড়ে ওঠা অজস্র আগাছায় ভরা একটা বাগান। বাগানের এক কোণে একটা নিম গাছ, তারপরে একটা দোতলা বাড়ির ধ্বংসস্তূপ। মনে হচ্ছে বাড়ির শুধু ইটের শিরদাঁড়াটুকুই টিকে রয়েছে। দেওয়ালের মধ্যে দিয়ে অশ্বত্থ গাছের শিরা উপশিরা গজিয়েছে। 4 ধাপ সিঁড়ি দিয়ে উঠেই যে বারান্দা, সেটা বাঁদিকের অংশ ভেঙে গেছে। ভাঙা ইটের দাঁত বেরিয়ে আছে সর্বত্র। বাইরে অন্ধকার হয়ে এসেছিল, কিন্তু তবু বাড়ির ভেতরে কোনো আলো জ্বলছিল না। মনে হচ্ছিল এই পুরো বাড়িতে সাপ না থাকলেই অবাক হব। ও আমাকে সামনের একটা ঘরে এনে বসালো। বেশ বড় ঘর। এই ঘরে সামান্য কিছু ভাঙা আসবাব ছড়িয়ে আছে। একদিকে একসময় বড় ফায়ার প্লেস ছিল, এখন সেখানে কিছু ইট পরপর সাজিয়ে রাখা। ঘরের দেওয়াল জুড়ে দামি কাঠের কাজ, কিন্তু বেশ কিছু জায়গায় তা ভেঙে বিপজ্জনকভাবে ঝুলছে। মাটির উপরে এক কোণে কালো টিনের তোরঙ্গ পড়ে আছে। ঘরে বেশ কয়েকটা বড় বড় খড়খড়ির জানলা, কিন্তু সেসব জানলার বেশিরভাগ কাঠই ভাঙা। ঘরের মাঝ বরাবর বাহারি রঙিন কাঁচের ফ্রেঞ্চ উইন্ডো, সেটা দিয়ে বাগানটা দেখা যায়, কিন্তু তারও একটা বড় অংশ ভেঙে গেছে।
আমি নিশ্চিত এখানে চোরে ঢুকতেও ভয় পাবে। তুই তুই এখানে থাকিস? হ্যাঁ। বুঝতে পারলাম এজন্যই ও হয়তো আমাকে এখানে আসতে বলেনি। হয়তো বড় কোনো অসুবিধে হয়েছে ওদের। আগে হয়তো খুব ভালো অবস্থা ছিল। আমার মামা বাড়িরও রক্ষণাবেক্ষণের অবস্থা ভালো না, কিন্তু সেটাও এ তুলনায় অনেক ভালো। তোর বাবা মা কোথায়? ওরা ভেতরে অন্য ঘরে আছে। একটু অবাক হলাম, কারণ ভিতরে কোনো আলো জ্বললে এখান থেকে তার আভাস পাওয়ার কথা। ভেতরের দিকে তাকালে শুধুই কালি ঢালা অন্ধকার। আমাকে একটা পা নড়বড়ে বিশাল কাঠের কাজ করা চেয়ারে বসতে বলে ও আর একটা ভাঙা চেয়ার নিয়ে সামনে এসে বসল। আমরা নানান বিষয়ে গল্প শুরু করলাম, কিন্তু কিছুক্ষণ বাদেই মনে হলো কি যেন একটা অন্যরকম হচ্ছে। ওর কথা পরিষ্কার শুনতে পাচ্ছি না, যেন খুব কাছেই আরো অনেকে কথা বলছে, কিরকম যেন ফিসফিসিয়ে। অনেকে থাকলে যেমন হয় সেরকম আর কি। ওর কথাও যেন তার মধ্যেই হারিয়ে যাচ্ছিল। তার মাঝে মধ্যে যেন কাপ ডিশের আওয়াজ পাচ্ছিলাম, বহু দূর থেকে ভেসে আসা কিছু কথা। তারপর আবার সব চুপচাপ। আবার যেন কেউ ছুটে বেড়াচ্ছে ঘরে, ছোটরা যেভাবে ছুটে বেড়ায়। মাঝে মধ্যে যেন পোড়া মাংসের গন্ধ ভেসে আসছে বাতাসে, যেন কিছু রান্না হচ্ছে। এদিক ওদিক দেখে বললাম, আচ্ছা, এ বাড়িতে কি আরো অনেকে আছে? না না, আমি, বাবা আর মাই থাকি। ওর মধ্যে শুরুর দিকে একটা জড়তা ছিল, আস্তে আস্তে সেটা কেটে গেল। ও অন্য একটা ঘর থেকে দাবার বোর্ড নিয়ে এলো। আমরা খেলতে শুরু করলাম। কিছুক্ষণ বাদে অন্ধকার আরেকটু বাড়তে ও একটা আজব চেহারার বড় হ্যারিকেন নিয়ে এলো। তার আলো বেশ জোরালো। আমরা সে আলোয় খেলতে লাগলাম। হঠাৎ মনে হলো ভিতরের ঘর থেকে কেউ যেন জোরে জোরে কথা বলছে, কিন্তু আগের মতোই কোনো কথাই স্পষ্ট বোঝা যাচ্ছে না। সেটা বাংলা না ইংরেজিতে বলছে সেটাও বোঝা যাচ্ছে না। শুধু মনে হচ্ছে যেন একাধিক লোক উত্তেজিত হয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে। নারী পুরুষের গলা তার মধ্যে মিশে আছে। রায়ান একটু যেন বিব্রত হয়ে আমাকে বলল, দাঁড়া, একটু ভেতর থেকে ঘুরে আসছি। আই উইল বি ব্যাক ইন মিনিটস। ও ভেতরের ঘরে চলে গেল। আর তখনই যেন বাকি শব্দের চরিত্র আরো স্পষ্ট করে বুঝতে পারলাম। কেউ যেন দূরে পিয়ানো বাজাচ্ছে, কোথাও যেন পার্টি হচ্ছে। কাঁচের গ্লাসে গ্লাসে ধাক্কা লাগার টুংটাং শব্দ শোনা যাচ্ছে। চেয়ার ছেড়ে উঠে যেদিকে রায়ান গেল সেদিকটা একবার উঁকি মারলাম। অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, কোনো আলো জ্বলছে না। কি মনে হলো দেওয়ালে হাত রেখে যেদিক থেকে আওয়াজ আসছিল সেদিকে এগিয়ে গেলাম। এ দেওয়াল যেন বরফ শীতল, ভিজে ভিজে। পায়ের তলার মেঝে এবড়ো খেবড়ো, নানান জায়গায় ভাঙা। ঘর থেকে বেরিয়ে প্যাসেজটা দিয়ে ফুট তিনেক যেতেই বুঝলাম আর এগোনো প্রায় অসম্ভব। হ্যারিকেনের আলো তার সামনে যাচ্ছে না, কিন্তু স্পষ্ট ওই আওয়াজটা ভেসে আসছে। ঠিক এমন সময় একটা ঠান্ডা হাওয়া যেন আমাকে ধাক্কা মেরে গেল।
হঠাৎ করে একটা স্ট্যান্ডিং ফ্যানের সামনে গিয়ে পড়লে যেরকম হয় ঠিক সেরকম চমকে উঠে পড়েই যাচ্ছিলাম। কোনো রকমের সামলে নিলাম নিজেকে। তারপরে হাতড়ে হাতড়ে আর একটু এগিয়ে গেলাম। মনে হলো একটা বড় ডাইনিং রুমে এসে পড়েছি। ঘরের মধ্যে অন্ধকার থাকলেও এক পাশের বড় কাঁচের জানলা দিয়ে বাইরের আলো সামান্য এসে পড়েছে। সেই আলোয় বুঝতে পারলাম যে ঘরটায় এসে পড়েছি সেরকম বড় ঘর আমি আগে কখনো দেখিনি। ঘরের মাঝ বরাবর একটা বিশাল ডিম্বাকৃতির ডাইনিং টেবিল, কাঠের কাজ করা। প্রায় 15টা চেয়ার রাখা আছে সেই বিশাল টেবিলটাকে ঘিরে। হঠাৎ হার্টবিট যেন বন্ধ হয়ে গেল। এর মধ্যে কয়েকটা চেয়ার ফাঁকা নেই, সেখানে লোক বসে আছে। যারা বসে আছে তাদের সবার দৃষ্টি আমার দিকে। একজন বিশাল দেহী সাহেব স্যুট টাই পরা নীল চোখে আমার দিকে কড়াভাবে তাকিয়ে আছে। পাশে নীল গাউন পরা এক বছর 40-এর মহিলা। ইনি ভারতীয়, কালো চুল, যেন আমার মায়ের মতো দেখতে। অন্য দুটো চেয়ারে দুটো 8-9 বছরের বাচ্চা। উপরে বড় একটা ঝাল লণ্ঠন, কিন্তু কোনো আলো জ্বলছে না। ঘরে অন্ধকারের মধ্যে মিশে পাথরের মতো দাঁড়িয়ে আছে আরো 3 জন। না, 3 জন নয়, 4 জন। তার মধ্যে 3 জন ভারতীয়। দেখে মনে হচ্ছে কাজের লোক। একজন হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে, আরেকজন ঘরের কোণে দাঁড়িয়ে আছে একটা ইংরেজ মহিলা, মনে হয় বাড়ির হাউসকিপার। সাদা গাউন পরে দাঁড়িয়ে আছে, অথচ ঘরে কোনো আলো নেই। চেয়ারেও সবাই যেন স্ট্যাচুর মতো বসে আছে, সবাই আমার দিকে তাকিয়ে, যেন সময়ের একটা মুহূর্তে আটকে আছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। কি করব বুঝতে পারছিলাম না। আবার সাহেবের দিকে তাকালাম। এখনো আমার দিকে একইভাবে তাকিয়ে আছে। মুখ যেন রাগে লাল হয়ে গেছে। কে যেন হঠাৎ আমার হাত এসে ধরল। ঘাড় ঘুরিয়ে দেখি রায়ান। হাত ধরে আবার আমাকে ফিরিয়ে নিয়ে এলো আগের ঘরে। ওর ফর্সা মুখ যেন একটু লাল হয়ে গেছে। আমাকে বলে উঠল, তুই কোথায় যাচ্ছিলি? ইউ শুডন্ট লিভ দিস রুম। আমার বাবা একটু রাগী মানুষ, তাছাড়া ভারতীয়দের ভালো চোখে দেখেন না। কিন্তু কিন্তু কেন? সে জানি না। তোর আর এখানে থাকা উচিত হবে না, রাতও হয়েছে, তুই যা। সত্যি রাত হয়ে গিয়েছিল। বাড়ির মধ্যে কোথা থেকে গ্র্যান্ডফাদার ক্লকের গম্ভীর গলায় 8টা ঘন্টার শব্দ ভেসে এলো, যেন সেও আমাকে অবিলম্বে চলে যেতে বলছে। আমি উঠে পড়লাম। রায়ান আমার হাত ধরে বাগান পেরিয়ে গেট অবধি এলো। বাইরে রাস্তার আলো জ্বলছিল। বেরোনোর সময় দেখলাম তখনও বাড়ির অন্য কোনো ঘরে আলো জ্বলছে না। এতক্ষণ অন্ধকারে থেকে আমার চোখ যেন আরো বেশি করে সবকিছু দেখতে পাচ্ছিল। রাস্তায় এসে পড়লাম। সেদিন মামার বাড়ি ফিরতে বেশ রাত হয়েছিল। বাড়িতে বেশ বকুনি খেয়েছিলাম। আসলে সে সময় মোবাইল ফোন ছিল না যে ইচ্ছে করলেই জানিয়ে দেওয়া যাবে।
না জানিয়ে অত রাতে ফেরায় বাড়ির সবাই খুব চিন্তায় পড়ে গিয়েছিল। এর দুদিন বাদের কথা, অঙ্কের ক্লাস ছিল শেষে। ও আমাকে আগেই বলে রেখেছিল স্কুল শেষ হওয়ার পরে একটু থাকতে। স্কুল শেষ হতে আমাকে ওর ব্যাগ থেকে একটা ছোট্ট ফ্রেমে বাঁধানো ছবি বের করে দিল। বলে উঠল, এটা তোকে দিলাম, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। তোকে দেওয়ার জন্য এটা আমি এঁকেছি। ছবিটা দেখে অবাক হলাম। হেসে উঠে বলে উঠলাম, খুব সুন্দর। এ আবার কোন জায়গার? এ কি ফুল এটা? আসলে সে ছবিতে ছিল একটা পাথরের স্মৃতিফলক। তার পিছনে একটা অচেনা বড় গাছ। সে গাছে কোনো পাতা নেই। তাকে ঘিরে ঘাসের মধ্যে ফুটে আছে অনেক হলুদ ফুল, ড্যাফোডিল। তখন অবশ্য ওই ফুলের নাম জানতাম না, আমি সেরকম আগে দেখিও নি। জিজ্ঞেস করায় ও বলেছিল ড্যাফোডিল ওর ফেভারিট ফুল। ইংল্যান্ডে নাকি অনেক ওই ফুল ফোটে। ওর আঁকার হাত চিরকালই খুব ভালো ছিল। ওই স্মৃতিফলকের অংশটা বাদ দিলে ছবিটা আমার বেশ পছন্দই হয়েছিল। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু এখন তো আমার জন্মদিন নয়, তাহলে হঠাৎ করে এরকম গিফট? ও হেসেছিল, তারপর বলেছিল, সো দ্যাট ইউ ক্যান রেকগনাইজ মি, যাতে তুই আমায় চিনতে পারিস। তোর তোকে আমি কোনোদিন ভুলে যাব নাকি? সম্ভবই নয়। তাছাড়া তুই তো আর স্কুল ছেড়ে কোথাও যাচ্ছিস না। একটু থেমে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ও বলেছিল, হয়তো আমাকে যুদ্ধে যেতে হলো, হঠাৎ করে স্কুল ছেড়ে আর ফিরে এলাম না। তখন এখন যুদ্ধ? তখন হাসলেও এর পরের দিনও স্কুলে আসেনি, তারপরের দিনও না। আমি প্রথমে ভেবেছিলাম ওর বোধহয় জ্বর হয়েছে। কয়েকদিন আসছে না দেখে আমি ওর পাড়াতে গিয়েছিলাম। অনেক খুঁজে খুঁজে বাড়িটা পেলাম। তখন বিকেল 4টে। বাইরে দিনের আলো তখনও যথেষ্টই আছে, কিন্তু সেদিনকার মতো গেটটা ভেজানো নেই। ভেতর থেকে তালা বন্ধ। একটা নয়, বেশ কয়েকটা বড় সড় তালা। গেটের ফাঁক দিয়ে যা দেখলাম তাতে মনে হলো কেউ এখানে থাকে না। এমনকি কেউ কোনোদিন এখানে ছিল বলেও মনে হলো না। প্রথম দিন আধো অন্ধকারে যেটুকু পরিচয় পাইনি, সেটা সেদিন ভালো করে পেলাম। একটা আগাছায় ভরা বাগান, তারপরে একটা সম্পূর্ণ পোড়ো বাড়ি, যেখানে গত 10 বছরে কেউ থেকে থাকলেই অবাক হব। দিনের বেলাতেই কিরকম যেন গা ছমছম করছে। রাস্তার উল্টো দিকে একটা বেশ বড় গাড়ি বারান্দাওয়ালা আধুনিক বাড়ি। তার গেটে বেশ একজন জাঁদরেল উর্দি পরা দারোয়ান দাঁড়িয়ে আছে। সাহস করে তাকেই গিয়ে জিজ্ঞেস করলাম রায়ানকে এখান থেকে বেরোতে দেখেছে কিনা। সে বেশ অবাক হয়ে বলে উঠল, नहीं नहीं नहीं, ওখানে তো কেউ কোনোদিন থাকে না। মানে আমি কিসি কো ঢুকতে বেরুতে কোনোদিন দেখি নাই না। আমি ফের বলে উঠলাম, না না, আমার 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 বন্ধু ওখানে থাকে। আমি আমি 3 দিন আগেও এসেছি। আমাদের কথাবার্তা শুনে ইতিমধ্যেই ভেতর থেকে দেখি এক চশমা পরা ভদ্রলোক বেরিয়ে এসেছেন। মনে হলো উনি এ বাড়ির মালিক। আমাদের কথোপকথন শুনেছেন। আমাকে একটু অবাঙালি টানেই বাংলায় বলে উঠলেন, আরে তো পাড়ার একমাত্র পোড়ো বাড়ি। আমি 20 সাল এখানে আছি, কাউকে কোনোদিন দেখিনি।
শুনেছি এক সময় বেনেট ফ্যামিলি থাকতো এখানে। গোরা সাহাব নাকি বেজায় ভারতীয় বিদ্বেষী ছিল। একবার এ বাড়িতে স্বাধীনতার আগে হামলাও হয়েছিল। হ্যাঁ, মাথু বেনেট হাইকোর্টে যাচ্ছিলেন, একমাত্র ছেলে দ্বিতীয় বিশ্ব যুদ্ধে মারা যায়। পরে সাহেব আর মেম সাহেব দুজনেই এখানেই মারা যায়। বহু বছর কেউ থাকে না এ বাড়িতে। কিছু লিগ্যাল গন্ডগোলের জন্য বাড়ি বিক্রি টিক্রি হয়নি। সে কি করে হয়? আমার আমার বন্ধু তো এখনো ওখানেই থাকে। লোকটা এবার হেসে উঠল, বলে উঠল, তোমার দোস্ত তাহলে মানুষ নয়, ভূত হবে। শুনেই গা কিরকম ছমছম করে উঠল। আমি আর কথা না বলে সোজা বাড়ি ফিরে এলাম। এরপরে অনেক দিন অপেক্ষায় ছিলাম রায়ানের। ভেবেছিলাম আবার হয়তো ফিরে আসবে। মনে হয় সেদিন ইচ্ছে করে আমাকে ভুল বাড়িতে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, হয়তো কোনো কারণে ও নিজের বাড়িতে আমায় নিয়ে যেতে চায়নি। ওই বাড়ির গেট খোলা পেয়ে ঢুকে পড়েছিল। এছাড়া আর কি ব্যাখ্যা হতে পারে? কিন্তু না, আর কোনোদিন ওর দেখা পাইনি। ও আর কোনোদিন স্কুলে আসেনি। আসল অবাক হলাম এর কিছুদিন পরে। ওর কথা অন্য কেউ জানে কিনা জিজ্ঞেস করতে গিয়ে। ক্লাসে যতজন ছিল তারা কেউ নাকি ওকে কোনো দিন দেখেনি। বারবার করে ওর চেহারা, কথা বলার ধরন, সেটা বলার পরেও কেউ ওর কথা খেয়াল পর্যন্ত করতে পারল না। উল্টে বলে কিনা আমার মাথা খারাপ। কি আশ্চর্য, সবাই কিভাবে ওকে ভুলে যেতে পারে? সবাই আমার সঙ্গে মজা করার জন্য মিথ্যে বলছিল কিনা কে জানে। বাধ্য হয়ে কয়েকজন টিচারকেও জিজ্ঞেস করলাম। না, কেউ ওকে কোনো দিন দেখেনি, নামও শোনেনি। ওই নামের কোনো ছেলে নাকি কোনো দিন এই স্কুলে পড়েইনি। এটাও বললাম যে অনেক সময় ক্লাসে বেঞ্চির উপর দাঁড়িয়ে থাকতো সে, বাইরে নীল ডাউন হয়ে বসার শাস্তি পর্যন্ত পেত। কিন্তু শুনলাম সেরকম শাস্তি নাকি আমি নিজেই বেশি পেয়েছি। বেশ বুঝতে পারছিলাম প্রশ্ন শুনে আমি স্বাভাবিক আছি কিনা সেটাই সবাই সন্দেহ করছে। সুদীপ্তকে জিজ্ঞেস করলাম সেদিনের কথাটা। ও তো আমাকে রায়ান সম্বন্ধে বলেছিল। ও শুনে অবাক হয়ে বলে উঠল, এজন্যই তুই এত অন্যমনস্ক থাকতিস, নিজের মনে যেন মাঝে মধ্যে বিড়বিড় করতিস। আমি আবার কবে বললাম যে আমি কাউকে পার্ক স্ট্রিটের কবরখানায় দেখেছি? সে তো তুইই বললি যে তুই নাকি একটা ছেলেকে ওখানে দেখেছিস, সে নাকি আবার তোর খুব বন্ধু হয়। আর কথা বাড়ালাম না ওর সঙ্গে। শেষ ভরসা দিদিমা। দিদিমা ওকে কত ভালোবাসতেন। আমরা দিদিমার সামনেই খেলতাম, সেটা উনি মন দিয়ে দেখতেন। কিন্তু এবারেও জিজ্ঞেস করে অবাক হলাম। দিদিমা বললেন আমি নাকি একাই দাবা খেলতে খেলতে বিড় করে কথা বলি, দুজনের চাল দিই, আর কুলের আচার, নারকেল নাড়ু সেসব নাকি আমি খেয়েছি। এরপরে আর কাউকে জিজ্ঞেস করিনি। এ যেন একটা স্বপ্ন। শুধু স্বপ্নটা আমার কাছে আমার জীবনের থেকেও জীবন্ত। আমার ছেলেবেলার একটা খুব বড় অংশ। ওর উপস্থিতি আর কারুর কাছে ধরা না পড়লেও আমার কাছে যে সেটা সত্যি ছিল সেটা নিয়ে আমার কোনো সন্দেহ হয়নি। ওর মতো আর কোনো বন্ধুও হয়নি। এত বছর বাদে অনেক কিছু ভুলে গেলেও
ওর সব কথা তাই স্পষ্ট মনে আছে। কত বছর কেটে গেছে, আমি প্রায় ভুলেই গিয়েছিলাম রায়ানের কথা। আমি এখন ইংল্যান্ডে থাকি। মাঝে প্রায় 40 বছর কেটে গেছে, সেই ছবিটাও হারিয়ে গেছে। তবে মন থেকে যে সেই ছবি হারায়নি সেটা টের পেলাম এত বছর বাদে। সামনে ঠিক সেই ছবি, সেই রকম ড্যাফোডিল ঘেরা বারজ গাছ, তার নিচে সেই স্মৃতিফলক, তাতে লেখা ইন মেমোরি অফ রায়ান বেনেট, রয়্যাল ওয়ার উইকশায়ার রেজিমেন্ট, killed in action 3rd March 1945। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম আমার ছোটবেলার বন্ধুর সামনে। এই রায়ান আমার বন্ধু রায়ান ছাড়া আর কেউ হতে পারে না। আমি অস্ফুটে বলে উঠলাম, আই রিকগনাইজ ইউ রায়ান। আমি সব সময়ই জানতাম যে তুমি ছিলে। আমি তোমাকে আজও ভুলিনি। ভালো থেকো বন্ধু, খুব ভালো থেকো। শুনলেন শ্রী অভিজ্ঞান রায়চৌধুরীর কলমে সেই ছেলেটা যে কোনো দিনই ছিল না। আজকের গল্প পাঠে ছিলাম আমি কৌশিক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শুভজিৎ, মৌটুসী, কৌশিক এবং স্বস্তিক। প্রচ্ছদ কৃষ্ণেন্দু। আবহ এবং স্পেশাল এফেক্টস শ্যাডো। পরিচালনা অভিজিৎ। সমগ্র পরিবেশনা ও প্রযোজনা বিভা পাবলিকেশন। গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করতে পারেন আপনাদের প্রিয় মানুষদের সাথে এবং আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। আপনারা পাশে আছেন বলেই আমরা উৎসাহ পাই। আশা করি এভাবেই আপনাদের পাশে পাব। সকলে ভালো থাকুন, সাহিত্যে থাকুন এবং শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।